টেক্সারওয়াকো শহরে মঞ্চের সামনে উন্মাতাল জনতা স্লোগানে ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্ট চিৎকার করে বলছেন, হয় ডিপ স্টেট আমেরিকাকে ধ্বংস করবে, নয়তো আমরা ডিপ স্টেটকে ধ্বংস করব। ভিড়ের মাঝে কারো কারো চোখে উচ্ছ্বাস, কারো চোখে আতঙ্ক, অর্থাৎ রাষ্ট্রের অন্তর্গত গোপন শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। থ্রিলার উপন্যাসের কলাকৌশল নয়, বরং আজকের আমেরিকার বাস্তব রাজনৈতিক ব্যক্তিত্বের অংশ। অবিশ্বাস্য মনে হলেও এই ধারণা এখন আর একেবারেই প্রান্তিক বা হাস্যকর কিছু নয়। 2018 সালের একটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকান ভোটার এই ডিপ স্টেট তত্ত্বে বিশ্বাস করেন, অর্থাৎ ছায়ার আড়ালে কোনো অদৃশ্য গোষ্ঠী দেশ চালাচ্ছে। এই ধারণা আমেরিকানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলে কি এই ডিপ স্টেট? কোথা থেকে এলো এই রহস্যময় ছায়া সরকারের ধারণা? চলুন জানা যাক আজকের এই ভিডিওটিতে। তার আগে মনে করিয়ে দেই, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। চলুন দেরি না করে মূল ভিডিওটা যাওয়া যাক। আমি জেমস আছি সাথে, আপনারা দেখছেন বৃত্তকার। Agency finally declassified documents from that event. The 1953 U.S. and UK-backed coup in Iran. Only about 16% of the oil revenue was supposed to be given to Iran. We weren't handing over files. We weren't handing over accounts which they asked us for. Plan toppled the Arbenz government while creating a cover story to hide American involvement. Nobody in the government ever thought that Guatemala was any threat to the United States. What they were the threat to was the United Fruit Company. There was economic imperialism, done covertly under the name of democracy and anti-communism. ডিপ স্টেট মানে হলো শ্যাডো গভর্নমেন্ট, এমন এক ছায়া সরকার যেখানে কিছু ক্ষমতাবান মানুষ গোপনে বিশ্ব রাজনীতির বড় সিদ্ধান্তগুলো নেন। কোন দেশে কে শাসন করবে, কোন গল্প মিডিয়ায় প্রচারিত হবে, কে হিরো আর কে ভিলেন, কে বন্ধু আর কে শত্রু, সব কিছুই এই ডিপ স্টেট ঠিক করে। অনেকে মনে করেন ডিপ স্টেট মার্কিন প্রেসিডেন্টের চেয়েও বেশি শক্তিশালী, কারণ কে নির্বাচনে জিতবে তা তেমন গুরুত্বপূর্ণ নয়। ডিপ স্টেটের ক্ষমতা ও নেটওয়ার্ককে কেউ ধ্বংস করতে পারে না। যদিও এটি অনেক সময় কনস্পিরেসি থিওরির অংশ হিসেবে ধরা হয়, তবে কিছু ক্ষেত্রে ইতিহাসে এমন গোপন প্রভাবের নজিরও পাওয়া যায়। 1964 সালে সাংবাদিক ডেভিড ওয়াইজ ও টমাস রস প্রকাশ করেন এক চমৎপ্রদ বই, দ্য ইনভিজিবল গভর্নমেন্ট। বইটিতে তারা স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রে আজ দুটি সরকার কার্যকর আছে, একটি দৃশ্যমান আর একটি অদৃশ্য। তারা তুলে ধরেন যে সিআইএ অনেক সময় নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে গোপনে এমন সব মিশন পরিচালনা করছে যা সরকারের নীতিকে পরিবর্তন করে ফেলে। ডিপ স্টেট আসলে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর একটি জটিল নেটওয়ার্ক, যেখানে এফবিআই, সিআইএ সহ আরও অনেক সংস্থা যুক্ত। তাদের লোকজন লুকিয়ে আছে প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতি, শিল্প, গুপ্তচরবৃত্তি, এমনকি মিডিয়াতেও। এটাই হলো ডিপ স্টেটের 4টি প্রধান শাখা। চলুন এক এক করে দেখি কিভাবে এই 4টি শাখার মাধ্যমে বিশ্বজুড়ে বিশৃঙ্খলে ছড়ানো হয়। প্রথম শাখা, ফাইন্যান্স। জন পারকিন্স ছিলেন একজন ইকোনমিক হিটম্যান। তিনি আমেরিকার এনএসএর জন্য কাজ করতেন। তার কাজ ছিল উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো যে তাদের উন্নয়নের জন্য আমেরিকা থেকেই ঋণ নিতে হবে। চীনের ডেট ট্র্যাপ নিয়ে নিশ্চয়ই শুনেছেন, যেখানে চীন দরিদ্র দেশগুলোকে ঋণ দিয়ে তাদের উপর প্রভাব খাটায়। কিন্তু অনেকেই জানেন না, আমেরিকাও অনেক আগে একই কাজ করেছে। জন পারকিন্স তার বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যানে ইকুয়েডরের একটি উদাহরণ দিয়েছেন। 1981 সালে আমেরিকার ডিপ স্টেট চেয়েছিল যে ইকুয়েডরের প্রেসিডেন্ট মার্কিন ঋণ নিন, তাতে আমেরিকার প্রভাব থাকে। কিন্তু প্রেসিডেন্ট জেমি রাজি হননি। তারপর কি হলো? একদিন তার বিমান রহস্যজনকভাবে ভেঙে পড়ে এবং প্রেসিডেন্ট নিহত হন। বিমানের ব্ল্যাক বক্সও উধাও হয়ে যায়। এখন ভাবুন, এটা কি কেবল একটি দুর্ঘটনা নাকি ডিপ স্টেটের পরিকল্পিত হত্যাকাণ্ড? দ্বিতীয় শাখা, ইন্ডাস্ট্রি। চলুন 1953 সালের ইরানে ফিরে যাই। তখনকার প্রধানমন্ত্রী চেয়েছিলেন দেশের তেল শিল্পকে জাতীয়করণ করতে, কিন্তু ব্রিটেনের অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি ইরানের তেল নিয়ন্ত্রণ করত। ব্রিটেন মনে করত ইরানের তেল আসলে তাদের, কারণ এটি তারা আবিষ্কার করেছিল। ইরানের প্রধানমন্ত্রী শুধু বলেছিলেন কোম্পানির হিসেব ইরানে অডিট হবে, যেহেতু এটা ইরানের মাটি থেকে তেল তুলছে। কিন্তু ডিপ স্টেট চায়নি ব্রিটেনের প্রভাব কমে যাক, তাই ব্রিটেন ও আমেরিকা মিলে অপারেশন অ্যাজাক্স নামে এক পরিকল্পনা করল। সরকার বিরুদ্ধ বিক্ষোভ শুরু হলো। সিআইএ বিপুল পরিমাণ অর্থ দিয়ে রাজনীতিক ও সেনা কর্মকর্তাদের কিনে ফেলল
এবং অবশেষে নির্বাচিত প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে সরকার উৎখাত করল। এই তথ্য পরে সিআইএর ডিক্লাসিফাইড নথিতে স্বীকারও করা হয়েছে। তৃতীয় শাখা স্পাই নেটওয়ার্ক। 2013 সালে ইউক্রেনে যা ঘটেছিল তা একটা প্যাটার্ন বুঝিয়ে দেয়। প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করতে রাজি হননি, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলেন। তাতে পশ্চিমা শক্তি খুশি হয়নি, ফলে শুরু হয় ইউরোময়দান আন্দোলন। প্রথমে শান্তিপূর্ণ, পরে সহিংস। পুলিশ গুলি চালায়, শতাধিক মানুষ মারা যায়। তারপর প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালান এবং প্রো ওয়েস্ট সরকার ক্ষমতায় আসে। এই ঘটনার পর সিআইএ ইউক্রেনে 12টি ঘাঁটি তৈরি করে, যেখান থেকে রাশিয়ার উপর নজর রাখা হতো। যদিও সিআইএ এখনও এই বিষয়ে কিছু প্রকাশ করেনি, তবে ঘটনাগুলোর মিল লক্ষ্য করলে সন্দেহ জাগে। চতুর্থ এবং শেষ শাখা এনজিও আর মিডিয়া। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের উপর একটা আক্রমণ হয়েছিল, কিন্তু দেখুন পশ্চিমা মিডিয়া সেটাকে কিভাবে রিপোর্ট করেছিল। নিউ ইয়র্ক টাইমস বলল কেওস, ওয়াশিংটন পোস্ট বলল লাউড নয়েজেস, MSNBC বলল পপিং সাউন্ডস, আর CNN বলল কিছুই ঘটেনি। পরবর্তীতে তারা শিরোনাম পাল্টালেও পক্ষপাত লুকানো যায়নি। এই পক্ষপাতই হল ডিপ স্টেটের হাতিয়ার। 1954 সালে অপারেশন পিবি সাকসেস নামে এক গোপন অভিযানে সিআইএ গুয়াতেমালার গণতন্ত্র ধ্বংস করে এবং এক স্বৈরশাসককে বসিয়ে দেয়। এর পিছনে কারণ ছিল একটি আমেরিকান কোম্পানি ইউনাইটেড ফ্রুট, যার কলা বাগান জাতীয়করণ করতে সরকার চেয়েছিল। সিআইএ রেডিও স্টেশন, প্রোপাগান্ডা, লিফলেট সব ব্যবহার করে মানুষকে সরকারের বিরুদ্ধে উস্কে দেয়। ফলাফল, দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই অপারেশনের নথিও পরে ডিক্লাসিফাই করা হয়েছে। মূল কথা কি? মিডিয়া বিক্রি হয়ে গেছে। এনজিওর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো এখন খুব সহজ। মানুষের মতামত গঠন করা বা পাল্টে দেওয়া আরও সহজ। একই রকমভাবে ইকুয়াডরে তারা চেয়েছিল সরকার উন্নয়ন না করুক, ইরানে চেয়েছিল তেলের নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতে থাকুক, ইউক্রেনে চেয়েছিল রাশিয়ার প্রভাব কমে যাক, গুয়াতেমালায় চেয়েছিল কলা কোম্পানির ব্যবসা বাঁচাতে গণতন্ত্র ধ্বংস হোক। আজ বাংলাদেশেরও কিছু নেতা বলছেন ডিপ স্টেট বাংলাদেশেও অস্থিরতা আনতে চায়। সত্যি কিনা জানা নেই, হয়তো 60-70 বছর পর সিআইএর কোনো নথিতা প্রকাশ করবে। ততদিন আমাদেরকেই বিচার করতে হবে কি সত্য আর কি মিথ্যা।